বিয়ের আসরে বধূ বেশে বসে আছে সারা। মুখের অবয়ব নিকষ কালো অন্ধকারের ন্যায়, চোখ গড়িয়ে নামছে বিরতিহীনভাবে নোনা জল। চোখ দুটো লাল রক্ত জবার ন্যায় লোহিত বর্ণ ধারণ করেছে। বুকে পাথর চাপা দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে সে। হৃদয়ে একজনের ভালোবাসা ধারণ করে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর যন্ত্রণাদায়ক অনুভূতি বোধ হয় একটা মেয়ের জীবনে অন্য কিছুতে নেই। তীব্র কষ্টে ভেঙে চুরে যাচ্ছে হৃদয়, নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুক ফাটা আর্তনাদ, কেউ দেখছে না, কেউ শুনছেও না। কান্নারা উপচে উপচে পড়ছে। তার পাশেই বসে আছে ব্লু শার্ট আর কালো প্যান্ট পরিহিত একজন শ্যামবর্ণের যুবক, যাকে সারা চেনেও না, জানেও না। যার চেহারা খুব থমথমে আর গম্ভীর। মানুষের ভিড়ে বেশ কয়েকবার আর চোখে সে সারার দিকে তাকালো, কিন্তু সেই তাকানোর স্থিতিকাল বেশিক্ষণ নয়। সর্বোচ্চ 5 সেকেন্ডের বেশি সে তাকায়নি। এই মানুষটার সাথে আজই প্রথম দেখা, আর আজই তার বিয়ে। সারা চাইলেও মুখের ওপর না বলতে পারছে না। বলতে পারছে না এই বিয়ে সে করবে না, কেননা এই বিয়ে নিয়ে বিরোধিতা করায় তার বাবা তার মুখের উপর বলে দিয়েছেন সে যদি বিয়ে না করে তবে তিনি সুইসাইড করবেন। তার বাবা যে কখনো বাংলা সিনেমার নায়িকাদের বাবাদের মতো সস্তা ব্ল্যাকমেইল করবে, এটা সে ভাবতেও পারেনি। বাবার চেয়েও তীব্র রাগ হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটির প্রতি। তার না হয় হাত পা বাঁধা, কিন্তু এই পুরুষ মানুষটি কেন বিয়ের আগে জানতে চাইলো না তার কার সাথে বিয়ে হচ্ছে? কেন মনে করলো না যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে কথা বলার প্রয়োজন? কেন জানতে চাইলো না এই বিয়েতে তার কোনো আপত্তি আছে কিনা? সে জানতে চাইলেই তো সারা গড় করে বলে দিতে পারতো সে অন্য কাউকে ভালোবাসে। এই বিয়ে সে করতে পারবে না। জীবনটা এভাবে বাংলা সিনেমার মতো কাহিনীতে গড়তো না। এই পুরুষ মানুষটির চেয়েও বেশি রাগ হচ্ছে তার বন্ধু মহলের প্রতি। এই বন্ধু মহলের পাল্লায় পড়েই আজ জীবনটার নরকে পরিণত হলো তার। বন্ধুদের থেকে পরামর্শ চেয়েছিল সে। বন্ধুরা আশ্বস্ত করে বলেছিল, আরে, পাত্র আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? পাত্র দেখবে, তোর সাথে কথা বলতে চাইবে, তবেই না বিয়ে হবে। পাত্র যখনই একা তোর সাথে কথা বলতে চাইবে, তখনই বলে দিবি এই বিয়ে তুই করতে পারবি না, অন্য কাউকে পছন্দ করিস। এই কথা শুনে আজকাল যুগের কোনো ছেলেই বিয়ে করতে রাজি হবে না। সো চিল থাক। ওরা যা বলেছিল তার কিছুই ঘটেনি। পাত্ররূপে যে এসেছে সে একটা বারও তার সাথে কথা বলতে চায়নি। সোজা এসে বসে পড়েছে পিড়িতে। আর এখন তাদের বিয়ে হবে। কাজী সাহেব অলরেডি বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। শ্যামবর্ণের যুবকটি কবুল বলতে 2 সেকেন্ড সময়ও লাগায়নি, যেন সে কবুল কথাটা ঠোঁটের আগায় এনে অপেক্ষা করছিল কখন কাজী সাহেব বলতে বলবে আর সে বলবে। এদিকে পাক্কা 17 মিনিট সময় নিয়ে সারা কবুল বলল। কবুল বলার সঙ্গে সঙ্গেই তার ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে উঠল। হু হু শব্দে কেঁদে উঠল সে। এই তো 7 দিন আগের কথা। কাল বৈশাখীর মতো সারার জীবনটা তছনছ করতে শুরু হলো একটি কালো অধ্যায়ের। 4 বছর আগে থেকে তার খালাতো ভাই আরিয়ান তাকে পছন্দ করত। ভালোবাসার আহ্বান অনেকবার অনেকভাবে করেছে, কিন্তু সারা রাজি হয়নি। কিন্তু আরিয়ানের বিভিন্ন পাগলামির জন্য একটা সময় সারার মনেও আরিয়ানের জন্য ভালোবাসা সৃষ্টি হয়। সারাও সাড়া দেয় আরিয়ানের ভালোবাসার ডাকে। 6 মাস আগেই আরিয়ানের সাথে সম্পর্কে জড়ায় সারা। সেই সম্পর্কের কথা আরিয়ান তার বাড়িতে জানায়। সেখান থেকেই শুরু হয় এক নতুন অশান্তি। আরিয়ান তার মা বাবাকে কনভিন্স করানোর জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আরিয়ানের বাবা কোনোভাবেই নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদীর ব্যাপারে আগ্রহী নন। তাছাড়া তিনি একটু অহংকারী এবং দাম্ভিক স্বভাবের মানুষ। সারাদের থেকে তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ায় সারাদের বেশি একটা দাম দেন না। বাড়িতে আরিয়ানের অশান্তি দেখে সারার বাবাকে ফোন দিয়ে তিনি খুব অপমান করেন। বলেন, শোনো ইস্তেহার, আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদী হলে সম্পর্ক নষ্ট হয়। আমি কোনোভাবেই আরিয়ান আর সারাহর বিয়ে মেনে নিব না। বুঝলাম না, মেয়ে কি লেলিয়ে দিয়েছ আমার ছেলের পিছে? মেয়ে প্রকাশ্য আরিয়ানের সাথে ঘুরে বেড়াচ্ছে, তোমার বাড়ি যাতায়াত করছে, অথচ তোমরা সেসব এলাও করছো। আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। আমার ইচ্ছা খুব ভালো ভার্সিটিতে পড়ুয়া কোনো মেয়ের সাথে বিয়ে দিব। সারাহ সারার চেহারা ভালো, কিন্তু লেখাপড়ার দিকে তো কোনো খেয়াল নেই। কোনো বিদেশি বা আর্মি দেখে বিয়ে করিয়ে দাও, ওরা চেহারা খুব পছন্দ করে। আরিয়ানের বাবার ফোনটা কেটে গেলেই ইস্তেয়ার হোসেন রাগে কাঁপতে থাকেন। কাঁপতে কাঁপতে মেয়েকে থাপ্পড় মারতে না পেরে থাপ্পড় মারলেন নিজের স্ত্রী জুয়ের গালে। দাঁত কিরমির করে বললেন,
তোমার ভাগ্নে এ বাড়িতে ঘন ঘন কি জন্য আসে? আর মেয়ে কি করে সেসব দিকে খেয়াল রাখতে পারো না? বিবাহিত জীবনে প্রথমবার স্বামীর হাতে মার খেয়ে অবাক হলো জুই। ঘটনার পরক্ষণে জুই সবটা জানতে পারে। তারপরে ইশতিয়ার হোসেন প্রতিজ্ঞা করেন নিজের মেয়ের বিয়ে আরিয়ানের থেকে ভালো পাত্র দেখে করাবেন তিনি। পরক্ষণেই সারার ফোন কেড়ে নেন ইশতিয়ার হোসেন। 7 দিনের মাঝে পাত্র খুঁজে মেয়ের বিয়ে ঠিক করেন। পাত্রপক্ষকে কি বলে তিনি এনেছেন তা সারা জানে না, ইনফ্যাক্ট কেউই জানে না। পাত্রপক্ষ থেকে ঘরোয়াভাবে বিয়ে করতে এসেছে, 15 দিন পরে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যাবে। বিয়ে শেষ হতেই সবাই সারা এবং সারার সদ্য বিবাহিত স্বামীকে রেখে রুম থেকে বের হয়ে গেল। দুজনেই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। সারা এক নাগারে কেঁদেই যাচ্ছে। সারার কান্না দেখে সারার পাশে বসা মানুষটি তার দিকে তার পকেট থেকে রুমাল বের করে সারার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। চোখের পানি মুছে নাও। মানুষটির কণ্ঠ শুনে সারা এবার চোখ তুলে তাকালো মানুষটির দিকে। চোখ দুটোর আগে জ্বলছে তার, জ্বলন্ত অগ্নি যেন তার চোখে। দাঁতে দাঁত চেপে তার পাশে থাকা মানুষটিকে ধাক্কা মেরে বলল, সরে যান আমার চোখের সামনে থেকে, একদম স্পর্শ করবেন না। মানুষটা অন্য গম্ভীর মানুষদের তুলনায় একটু বেশি গম্ভীর যেন। সদ্য বিবাহিত বউয়ের এমন আচরণে সে যেন হতবাক হলো। ভ্রুযুগল সুচালো করে প্রশ্ন ছুড়ল। এনি প্রবলেম? সারা আবার উছাজালো কণ্ঠে বলল, আমার সারা জীবনের কান্নার কারণ হয়ে এখন চোখের পানি মুছতে টিস্যু দিচ্ছেন? একটা সুন্দরী মেয়ে দেখলেই আর নাচতে নাচতে বিয়ে করতে চলে এলেন। একবারও জানতে চাইলেন না আমি এই বিয়েতে রাজি কিনা, আমার আপত্তি আছে কিনা। কিছুই না জেনে বেশরমের মতো বিয়ে করে নিলেন। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, কোনোদিন আপনাকে আমি স্বামী বলে মেনে নিব না। কোনোদিন না, কোনোদিন ক্ষমা করব না আপনাকে। আপনার জন্য আজ আমার জীবনের এই হাল। আপনি আমার কত বড় ক্ষতি করেছেন তা নিজেও জানেন না। অপর পাশ থেকে এইসব কথার প্রতিক্রিয়া হিসেবে গম্ভীর কণ্ঠে ফেরত এলো, তোমার কি বলা শেষ? না, শেষ না। আপনি যা করেছেন তা সারা জীবন বললেও শেষ হবে না। মানুষটা হাত উল্টে ঘড়ি দেখলো, ঘড়ি দেখে বলল, এখন অনেক রাত, আমার আর টাইম নেই। বাসায় ফিরতে হবে, আগামীকাল অফিস আছে। যা যা বাকি আছে ওগুলো খাতায় লিখে রাখো, পরে আমি পড়ে নেব। এমন অদ্ভুত মানুষ সারা আগে দেখেনি। এত এত কথার বিপরীতে এটা ছিল তার উত্তর। মানুষটা রুম থেকে হাঁটা দিল, হাঁটা দিয়েও ফিরে এসে বলল, সারা জীবন বললেও যদি তোমার কথা শেষ না হয়, তাহলে যখনই সময় পাবে তখনই রেকর্ড করে রাখবে। এভাবেও যদি শেষ না হয়, তাহলে পরপারে গিয়েও বলতে পারবে। নো প্রবলেম। সারা এইবারে আরো রেগে গেল। অবাকের চরম পর্যায়ে গিয়ে সে তাকালো এই মানুষটির পথপানে। মানুষটা তো জাতা টাইপের নয়, যথেষ্ট স্মার্ট। সারার বর রুম থেকে বের হয়ে গেলে ইশতিয়ার চৌধুরী সারার রুমে এসে নতুন একটা ফোন দিয়ে বললেন, আজ থেকে এই নতুন ফোনটা চালাবে তুমি, এতে নতুন সিম আছে। সারা ফোনটা হাতে নিতেই একটা গ্রামীণ নম্বর থেকে মেসেজ এলো। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আবার সর্বনাশ। সারা কিছুটা অবাক হলো। নতুন ফোন, নতুন সিম, মেসেজ দিল কে? যশোর কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সামনে দিয়ে প্যান্টের 2 পকেটে হাত গুছিয়ে হেঁটে যাচ্ছে একজন সুদর্শন যুবক। চোখে খয়েরি ফ্রেমের একটা চশমা। এদিক সেদিক কোথাও তাকাচ্ছে না। যাকে দেখে তাকিয়ে আছে হাজারো রমণী, অথচ যুবকটির দৃষ্টি স্থির রয়েছে সামনের দিকে, যার নাম রোশন সিদ্দিকী। কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জয়েন করা সদ্য লেকচারার। বিগত 10 দিন সে কলেজে জয়েন করেছে। আর এই 10 দিনেই কলেজের মেয়েদের ক্রাশ রূপে পরিণত হয়েছে। প্রতিটা মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে। শিক্ষকরাও বুঝি এত সুদর্শন হয়? মেয়েদের মুখে এখন একটাই নাম, তা হচ্ছে রোশন সিদ্দিকী। আজ অনার্স ফার্স্ট ইয়ারের ইনকোর্স পরীক্ষা। পরীক্ষা হলে গার্ড দেবে রোশন সিদ্দিকী। সিঁড়ি দিয়ে উঠে দোতলার বাম হাতের প্রথম রুমটার পেছনের দিকে বসেছে সারার বন্ধু মহল। দীপ্ত, মৃন্ময়, তন্ময়, ছোঁয়া আর সারা। সারা এসে গম্ভীর মুহূর্তে বসে আছে ছোঁয়ার পাশে। ওরা 4 জন হাজারো চেষ্টা করেও জানতে পারে না সারার কি হয়েছে। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলো রোশন সিদ্দিকী। রোশন সিদ্দিকী ক্লাসরুমে প্রবেশ করতেই সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। একমাত্র সারারই চোখ কপালে উঠল। সারা একদম ভরকে গেল। মাথার মাঝে চক্কর দিয়ে উঠল তার। সবাই উঠে দাঁড়ালেও সারা উঠে দাঁড়ালো না। ছোঁয়া সারাকে চিমটি কেটে বলল, তারা তবুও উঠে দাঁড়ালো না।
তার চারদিকটা কেমন যেন ঘুরছে। রোশন সিদ্দিকী সবাইকে হাতের ইশারা করে বসতে বলল। সবাইকে খাতার প্রশ্ন দেওয়া হয়ে গেলে ঘড়ি দেখে বলল, আপনাদের সময় শুরু। এখন 10টা বাজে। জাস্ট 12টা বাজতেই লেখা স্টপ করবেন। কেউ কারো সাথে একটা কথাও বলবেন না, ঘাড় ঘোরাবেন না, তাহলে খাতা নিয়ে বের করে দেব। পরীক্ষার আগেই বলে রাখলাম। রোশন সিদ্দিকীর এমন কড়া নির্দেশে সবার মুখ চুপসে গেল। সবাই চুপচাপ লেখা শুরু করলো। গতকাল রাতে কান্নাকাটি করে সারার ঠান্ডা লেগে গিয়েছে। ক্লাসে বসে ঘন ঘন নাক টানছে সে। 5 সেকেন্ড পর পর নাক টানছে মেয়েটা। সর্দিতে ঘন ঘন নাক টানার মতো বিরক্তি আর বমি আসার মতো ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টা নেই। পেছনের বেঞ্চে বসে ঘটনাটার জন্য ভীষণ বিরক্ত হচ্ছে মৃন্ময়। সারার চুল টেনে ধরে বিরক্তি কণ্ঠে বলল, তোর কাছে মাপ চাই মা, যা আগে দয়া করে সর্দিটাকে ফেলে আয়। আমি একদম বিরক্ত হচ্ছি, ঘেন্না করছে। সারা পেছন ফিরে মুখ ঝামটা দিয়ে বলল, তা আমি যাব না, লিখতে পেছনে পড়ে যাব। তাদের জন্য যে ক্ষতি আমার হয়েছে তার জন্য এটুকু সহ্য কর। পুষিয়ে দেব, দয়া করে স্যারকে বলে বাইরে যা আর নাকটাকে পরিষ্কার করে আয়। ওই স্যারকে আমি বলতে পারবো না বাইরে যাব। তোর বাইরে যাওয়ার অনুমতি আমি চেয়ে দিচ্ছি। এই না, খবরদার, উনি যেন আমাকে না দেখেন। আমি ওনার সামনে দেখা দিতে চাই না। এমন সময় মৃন্ময় উঠে দাঁড়ালো। মৃন্ময় উঠে দাঁড়াতেই রোশন সিদ্দিকীর দৃষ্টি পড়ল মৃন্ময়ের দিকে। রোশন সিদ্দিকী একটা লুজ কাগজ নিয়ে মৃন্ময়ের দিকে এগিয়ে গেল। রোশন এগিয়ে আসতেই সারা মাথাটা সর্বোচ্চ নিচু করে দোয়া দুরুদ পড়ছে আর বলছে, আল্লাহ আমাকে যেন না দেখে। রোশন এগিয়ে এসে বলল। নিন। মৃন্ময় বোকা হাসি দিয়ে বলল। স্যার, লুজ লাগবে না। রোশন সিদ্দিকী গম্ভীর কণ্ঠে বলল, তাহলে সমস্যা কি? আমি তখন থেকে দেখছি আপনারা কয়েকজন মিলে কথা বলছেন। সমস্যা কি? স্যার, স্যার একটু বাইরে যাবে। রোশন সিদ্দিকী ভ্রুকুচকে বলল। হু ইজ সারা? মৃন্ময় সারার দিকে তাকিয়ে বলল। স্যার, ওর নাম সারা। সারা জিভে কামড় দিয়ে মনে মনে বলল, আল্লাহ, এই যাত্রায় বাঁচাও। বাঁচতে চাইলেই কি সব জায়গায় বাঁচা যায়? রোশন সিদ্দিকী গভীর চোখে সারার দিকে তাকিয়ে বলল। বাইরে যাবে কেন? স্যার, ওর সর্দি লেগেছে। মৃন্ময়ের এমন কথা শুনে রোশন সিদ্দিকী অদ্ভুত চোখে তাকালো সারার দিকে। মুখের অবয়ব একদম থমথমে। থমথমে মুখে ভ্রু কুচকালো। কুচকে আসা ভ্রু নিয়ে রোশন সিদ্দিকী গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলো। হোয়াট? মৃন্ময় ফ্রেন্ড সার্কেলের মাঝে সবচেয়ে দুষ্টু আর চঞ্চল হওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো কথা খুব ইজিভাবে বলে দিতে পারে। মৃন্ময় মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, মানে স্যার, ওর সর্দি লেগেছে, বাইরে যাবে একটু সর্দি ফেলতে। তাই বারবার আমাকে বলছে যে আমি যেন আপনার অনুমতি চেয়ে দিই। ও আসলে একটু ভয় পাচ্ছে, অনুমতি চাইতে। সারার আগে ফুসফুস করতে করতে তাকালো মৃন্ময়ের দিকে। চোখের অবস্থা এমন যেন এক্ষুনি মৃন্ময়কে গিলে খেয়ে ফেলবে। সারা এমনি আছে মহা বিপদে। এই লোকটার সামনাসামনি সে কোনোভাবেই পড়তে চায়নি। শুধুমাত্র এই মৃন্ময়ের চক্করে পড়ে আর ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। জীবনে এমন বাজে পরিস্থিতিতে কখনো পড়েনি সারা। কেন যেন সবসময় সব অদ্ভুত ঘটনাগুলো তার সাথেই ঘটে। এমনি নিজের প্রেমিককে রেখে অন্য পুরুষের সাথে বিয়ে হওয়ায় হৃদয় পুড়ছে। তার উপর গতরাতে যার সাথে বিয়ে হয়েছে সে কিনা তারই কলেজের শিক্ষক হবে। এটা ছিল জীবনের দ্বিতীয় অন্যতম ধাক্কা। আগে যদি জানতো তার সাথে যার বিয়ে হচ্ছে সে তারই শিক্ষক, বাবার পা জড়িয়ে ধরে বলতো, বাবা, আমিনার মা মারা গিয়েছে, আমাকে আমিনার বাবার সাথে বিয়ে দিয়ে দাও। আমার কোনো আপত্তি নেই, তবু এই স্যারের সাথে বিয়ে দিও না। আগে জানলে সবার সাথে যুদ্ধ করে হলেও এই বিয়েতে নাকচ করে দিত সে। পরপর কয়েকটা ঘটনায় সারার নাক কাটা যাচ্ছে লজ্জায়। ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। যার সাথে বিয়ে হয়েছে সে কিনা তারই শিক্ষক। বিয়ে হয়েছে সেটা ভালো কথা, তাও যদি আগে জানতো যে সে তার শিক্ষক তাহলে অন্তত কালকের ওই বাজে ব্যাপারটা করতো না। একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, এই জন্য পথে ঘাটে ফকির দেখলে 5-10 টাকা দিতে হয়। ওদের দোয়া কাজে লাগে। ফকির দেখলে কখনো ফেরত দিই না বলে অন্তত একটা বিষয়ে বেঁচে গিয়েছি। উফ বাবা, আমি যে বাচাল ভাগ্যিস মুখ ফসকে বলে দেইনি যে আমার বয়ফ্রেন্ড আছে, তাহলে ইজ্জত যেটুকু আছে সেটুকুও যেত। রাতের অন্ধকারে তো বুঝতে পারিনি এই ব্যাটা এত মুডি আর এত গম্ভীর। আমি একটা মন খোলা মেয়ে, সদ্য খেয়েছি ছ্যাঁকা, তাতে বিয়ে হয়েছে দাম্ভিক এক্স পুরুষের সাথে। মানুষ যা অপছন্দ করে তাই কপালে জোটে। হিন্দি সিরিয়ালের মতো রোম্যান্টিক হিরো পছন্দ ছিল আমার।
আর কপালে কিনা জুটলো একটা ডিপ জল। সারা মনে মনে দিন দুনিয়ার চিন্তা ভাবনা করেই যাচ্ছে। রোশন সিদ্দিকী জীবনে অনেক ধরনের সুপারিশ শুনেছে, কিন্তু কারো সর্দি ফেলার জন্য অন্য কারোর সুপারিশ জীবনে প্রথমবার শুনল। নিজের কাছে খুব অবাক লাগলো। সে অবাক আর বিরক্তি মাখা চেহারা চাপা কণ্ঠে উচ্চারণ করলো, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। রোশন সিদ্দিকীর কথার টোন কেউ না বুঝলেও সারা ঠিকই বুঝতে পারল। ইনফ্যাক্ট গতকাল রাতেই সে বুঝতে পেরেছে। তন্ময় একবার রোশন সিদ্দিকীর দিকে দৃষ্টিপাত করে মন দিল লেখায়। ছোঁয়া লিখছে আর রোশন সিদ্দিকীর কথা শুনছে। দীপ্ত লেখা বাদ দিয়ে হা করে রোশনের দিকে তাকিয়ে আছে। ওরা সকলেই রোশন সিদ্দিকীর স্ট্রং কথাবার্তায় কিছুটা হলেও কম্পিত হলো। খুব কম বয়সী লেকচারার এই প্রথম তারা দেখল। তাছাড়া এই লেকচারার অনেক গম্ভীর আর চেহারা দেখে মনে হয় অধিক রাগী একজন মানুষ। তাছাড়া এই লেকচারার অধিক মাত্রায় নিয়ম নীতিও মেনে চলে, নিয়মের বাইরে গিয়ে কিচ্ছুটি করেন না। কলেজের সিনিয়র স্যাররা সবাইকে পই পই করে বলে দিয়েছে নতুন যে টিচার এসেছেন সে অনেক ট্যালেন্টেড একজন স্যার, বেয়াদবি করলে ক্ষমা নেই, অনেক স্ট্রং পার্সোনালিটির মানুষ তিনি। মৃন্ময় আর কোনো কথা বলল না। রোশন সিদ্দিকী থমথমে মুডে মৃন্ময়কে বলল, আপনি বসুন। মৃন্ময় বসে লিখতে শুরু করলো। সে লিখবে কি, কিছুই তো পারে না। এতক্ষণ তো গ্রুপ ধরে সবাই তন্ময়কে কপি করে লিখছিল। রোশন সিদ্দিকী সারার দিকে এইবার তাকালো। অভিজ্ঞ নয়নে সারার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠেই বলল, যান, বাইরে যান কুইক। নিজের প্রয়োজনে অন্যকে ডিস্টার্ব করলে খাতা নিয়ে বের করে দেব। আপনাদের কয়েকজনের জন্য ক্লাসের সকল ছাত্রছাত্রীর সমস্যা হলো। সারা বোকার মতো রোশন সিদ্দিকীর দিকে তাকালো। এই মুহূর্তে তার অবস্থা পৃথিবীর সবচেয়ে করুণ অবস্থা। কেউ তো আর টেরও পারছে না যে গতকাল রাতে তাদের দুজনের বিয়ে হয়েছে। সারা মিনমিন কণ্ঠে বলল, না স্যার, আমি বাইরে যাব না। রোশন সিদ্দিকী এইবার গোল গোল চোখে সারার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি বাইরে যাবেন না? তাহলে তাকে ডিস্টার্ব করছেন কেন? মৃন্ময়ের দিকে তাকিয়ে কথাটা বলল। আসলে বাইরে গেলে আমার সময় নষ্ট হবে, লিখে আগাতে পারবো না। যদি বাইরে যাওয়ার জন্য অতিরিক্ত সময় দিন তাহলে যাব। আশেপাশের বেঞ্চের কয়েকজন সারার এমন সাহসী প্রশ্ন শুনে ভীষণ অবাক হলো। রোশন সিদ্দিকীর যা মুড, তাতে সাধারণ কথা বলায় ভীষণ মুশকিল। রোশন সিদ্দিকী ভ্রু কুচকালো। সারা সহ তার 4 জন বন্ধুর দিকে তাকালো। বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, ইনকোর্স পরীক্ষা, তাতে অতিরিক্ত সময় লাগবে? বাইরে যেতে আসতে 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটে কি লিখবেন আপনি? দেখি খাতা কি লিখেছেন। বাকিদের দিকে তাকিয়ে বলল, এ কি, আপনারা লিখছেন না কেন? ক্লাসে অন্যদের থেকে আপনাদের 5 জনের ভাবভঙ্গি আলাদা। দীপ্ত মনে মনে মৃন্ময়কে গালি দিচ্ছে আর বলছে, তুই যদি স্যারকে না ডাকতি, স্যার কি ঘাড়ের কাছে এসে দাঁড়াতো? বাড়ি থেকে কি কিছু পড়ে এসেছি? স্যার দাঁড়িয়ে থাকলে কি লিখবো? এইদিকে সারাও আছে খুব বিপদে। সে তো পরে তন্ময়ের বা ছোঁয়ার থেকে দেখে লিখবে বলে পুরো খাতা ফাঁকা রেখে দিয়েছে। এখন রোশন সিদ্দিকী খাতা দেখলে তার তো মান ইজ্জত সব যাবে। তার বাবা বিয়ের সময় বলেছে আমার মেয়ে খুব ভালো লেখাপড়ায়, পরীক্ষায় সব সাবজেক্টে 90-এর ঘরে থাকে। কিন্তু সারার বাবা তো আর জানেন না ছোটবেলায় তার মেয়ে ভালো ছাত্রী ছিল, সেসব ইন্টার অবধি, তারপর তো গোল্লায় গিয়েছে। রোশন সারার খাতাটা টেনে নিল। খাতা খুলে অবাক নয়নে খাতার দিকে হা করে তাকিয়ে রইল। সারা লজ্জায় মরে যাচ্ছে। রোশন সিদ্দিকী খাতাটা সারার সামনে রেখে বলল, কার্ডটা দেখে লিখবেন বলে সব ফাঁকা রেখে গিয়েছেন। সারা আবারও মিনমিন কণ্ঠে বলল, কারোরটা নয়, নিজেই লিখবো। যতটুকু লিখেছেন ততটুকু কি নিজে লিখেছেন? জি স্যার। যাওয়ার সময় লাইব্রেরিতে দেখা করে যাবেন। রোশন সিদ্দিকী এবার মৃন্ময়, দীপ্ত আর তন্ময়ের খাতার দিকে তাকিয়ে বলল। দেখি আপনাদের 3 জনের খাতা। ওরা 3 জন খাতা এগিয়ে দিল। রোশন খাতা মিলিয়ে দেখলো হুবহু তন্ময়ের লেখা কপি করে লেখা। ওদের দিকে তাকিয়ে বলল, কলমের কালি শেষ না, একেবারে ফটোকপি করলেই পারতেন। ওরা কেউ কোনো কথা বলছে না। রোশন এবার তন্ময়কে উঠিয়ে একদম সামনে দিয়ে দিল। তন্ময় উঠে যেতেই ওদের সকলের কলম থেমে গেল। রোশন এইবার সারার দিকে তাকিয়ে বলল, আপনি বাইরে গেলে যেতে পারেন। সারা আবারও মিনমিন কণ্ঠে বলল, না, যাব না। এতটুকু বলতেই প্রবল জোরে পরপর 3টে হাঁচি দিল। সেই হাঁচিতে নাক দিয়ে সর্দি বের হলো। রোশন দ্রুত পকেট থেকে টিস্যু বের করে সারার খাতার উপরে রেখে জায়গা ত্যাগ করলো। সারা দ্রুত টিস্যু নিয়ে নাক পরিষ্কার করে জানালা দিয়ে ফেলে দিয়ে মনে মনে বলল, এই অঘটন কি এক্ষুনি হওয়ার ছিল? 12টা বেজে গেল। ওদের পরীক্ষা শেষ। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে দীপ্ত, মৃন্ময় আর ছোঁয়ার।
ওরা গড়াগড়ি দিচ্ছে একে অপরের উপর। ছোঁয়া বলল, ভাগ্যিস ছাড়া আকাশটা স্যারের গায়ের উপর করেনি, কি হতো তাই ভাবছি। ওদের হাসি দেখে সারা বলল, এত হাসাহাসি বাদ দে, তোদের বুদ্ধি নিয়ে আবার জীবনে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে। আজ এসে থেকে রাগ দেখাচ্ছিস, কি হয়েছে? মাঠে চল, বসে বলছি। ওরা মাঠের দিকে যাবে তখনই রোশন ওদের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সারাকে উদ্দেশ্য করে বলল, আপনি লাইব্রেরিতে আসুন, আপনার স্পেশাল এক্সাম হবে। সারা ওর বন্ধুদের দিকে তাকিয়ে যেন এক্ষুনি কেঁদে দেবে এমন অবস্থা। কিসের আবার স্পেশাল এক্সাম? দীপ্ত বলল, স্পেশাল এক্সামটা কি রে ভাই? সেটাই তো বুঝছি না। কলেজের সব মেয়েরা ওনার কাছে স্পেশাল এক্সাম দিতে প্রস্তুত, সেখানে সারা কত লাকি, সুযোগ পেয়েছে। সারা চোখ পাকিয়ে ছোঁয়ার দিকে তাকালো। সারা তন্ময় হয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দোতলার ভবন দিয়ে হাঁটছে। দু চোখের তারায় ভাসছে লেকচারার রোশন সিদ্দিকীর গম্ভীর চেহারা। রোশন সিদ্দিকী যতক্ষণ ক্লাসরুমে সারার দিকে তাকিয়েছিল ততক্ষণ তার হৃৎপিণ্ড যেন থমকে গিয়েছিল। ভেবেছিল পরীক্ষাটা কোনো মতে শেষ হলেই সে বেঁচে যায়, কিন্তু এখন আবার রোশন সিদ্দিকীর মুখোমুখি হতে হবে। তাকে দিয়ে আবার কি সব স্পেশাল পরীক্ষা দেওয়া হবে? কিছুই সারার মাথায় ঢুকছে না। গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে এলোমেলো পা ফেলে লাইব্রেরির দিকে এগোলো। লাইব্রেরির দিকে যত এগোচ্ছে ততই সারার হৃদয়ের স্পন্দন বেড়ে চলেছে। এই মুহূর্তে যেন হৃদয়ের মাঝে ঝড় উঠেছে। লাইব্রেরির সামনে এসে নিজের বুকে নিজেই একটা ফু দিয়ে রুমে উকি মারল। উকি মেরে দেখলো লাইব্রেরিতে রোশন সিদ্দিকী ছাড়া আর কোনো স্যার নেই। সারার বুকের টিপ টিপ বেড়ে গেল আরো কয়েক গুণ। মুহূর্তের মাঝেই সারার চঞ্চল মস্তিষ্ক চিন্তা করলো, ফাঁকা রুমে ডেকে আমার সাথে কি করতে চলেছে রোশান সিদ্দিকী? সে টিপ টিপ করে পা ফেলে ঠোঁটে ঠোঁট চেপে লাইব্রেরিতে প্রবেশ করলো। রুমে ঢুকেই বা পাশে রোশন সিদ্দিকীর টেবিল। টেবিলের উপর দুই পাশে সুন্দর দুটো ফুলদানি রাখা। রোশন সিদ্দিকী পায়ের উপর পা তুলে বাম হাতে কপাল ঠেকিয়ে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। পরনের ব্লু শার্টে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। কে বলেছে শ্যামবর্ণ অসুন্দরের প্রতিচ্ছবি? তাহলে রোশন সিদ্দিকীকে দেখে কলেজ ভর্তি সমস্ত সুন্দরী মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকতো না? তাকে নিয়ে কল্পনায় প্রেমের রাজ্য গড়তো না? তাকে দেখার জন্য হলেও ক্লাস মিস দিত না? তাকে ভেবে রাত দিন এক করতো না? সৌন্দর্য আল্লাহর অশেষ নিয়ামত, তা যে কোনো বর্ণেরই হতে পারে। সারা রোশন সিদ্দিকী টেবিলের সামনে গিয়ে মুখ কাচুমাচু করে দাঁড়ালো। রোশন সিদ্দিকী কি টের পেলো তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে? তাকে টেরই পেল না। তাকে দেখে সারা কিছুই অনুমান করতে পারছে না। রোশন সিদ্দিকী আনমনে ফোন স্ক্রল করে চলেছেন। সারা ঘন ঘন চোখের পলক ফেলে রোশন সিদ্দিকীর দিকে তাকাচ্ছে, কিন্তু রোশন সিদ্দিকীর কোনো হেলদোল নেই। সারা তাকে কি বলে সম্বোধন করবে কিছুই বুঝতে পারছে না। এইদিকে গত রাতে তার সাথে বিয়ে হয়েছে এই মানুষটার। বিয়ে হলেও স্বামী হিসেবে মেনে নিতে পারেনি এক ফোঁটাও। তাই হ্যাঁ গো ও গো বলে সম্বোধন করা তো সম্ভব নয়। আবার স্যার ডাকতেও কেমন সংকোচ হচ্ছে। এক রাজ্য চিন্তা মাথায় নিয়ে সারা শুকনো কাশি দিয়ে নার্ভাস কণ্ঠে বলল, আমাকে আসতে বলেছিলেন? রোশন সিদ্দিকী ফোনের ওয়ালপেপার থেকে চোখ সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো সারার দিকে। সেই দৃষ্টি এতই গভীর যে সারার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করলো। এমন ভয়ঙ্কর গম্ভীর চোখের দৃষ্টি সারা আগে পরে কখনো দেখেনি। এই দৃষ্টি সারাকে আবারও থমকে দিল। প্রচন্ড নার্ভাসে ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। রোশন সিদ্দিকী গভীর মনোযোগে সারার আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল, লাইব্রেরিতে প্রবেশের পূর্বে টিচারদের অনুমতি নিতে হয় জানেন না? সারার কাছে খুবই অবাক লাগছে রোশন সিদ্দিকীর ব্যবহার। সারা মনে মনে ভাবছে, তাদের যে সদ্য বিয়ে হয়েছে সে কথা কি এই মানুষটা ভুলে গিয়েছে, নাকি গত রাতের ব্যবহারের জন্য এই বিয়ে ভেঙে দিতে চাইছে? সেও কি শহরের মতোই ফ্যামিলির চাপে বিয়ে করতে বাধ্য হয়েছে? এটা তো হতে পারে না। ওনাকে দেখে তো মোটেও অতটা ফ্যামিলি ভক্ত ছেলে মনে হয় না। জোরপূর্বক কেউ বিয়ে দেবে এমনও তো মনে হয় না। উনি যথেষ্ট ম্যাচিওরড আর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তাহলে কাহিনীটা কি? গত রাতেই তো তুমি করে কথা বলেছিল, এখন আবার আপনি কেন? আর যদি বৈবাহিক সম্পর্ক না রাখতে চাইবে তাহলে তো গত রাতের সোজা সাপটা জানিয়ে দিত, নাকি আজ জানিয়ে দেবে? ওনার তরফ থেকে না রাখলে তো বড় বাঁচা বেঁচে যাব। ডিভোর্স দিয়ে দিলেই ভালো, ওনার জন্যই
আরিয়ান ভাইয়ের সাথে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, কিন্তু ডিভোর্স যদি দিয়েই দেয়, আমি বা কিভাবে ডিভোর্সি স্বামীর কলেজে লেখাপড়া করব? ওনার সামনে মুখ দেখাবো কিভাবে? জীবনটা কোথা থেকে কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে। সব দোষ এই রোশান স্যার। আমার জীবনটা টানা টানা করার পেছনে সম্পূর্ণ হাত ওনার। উনি যদি উদ্ভটভাবে আমাকে বিয়ে না করতেন, তাহলে আজ কলেজের স্যার আমার বর হতো না, সেই স্যারের সাথে ডিভোর্সও হতো না। সেই ডিভোর্সি স্যার বউ হয়ে আজ এই কলেজে পড়াশোনা করা লাগতো না, নিজের প্রেমিককেও হারান লাগতো না। সব দোষ এই রোশান নামক কাল সাপের। আমার সাথে এত এত অন্যায় করার জন্য আমিও এত সহজে ছাড় দিব না। আমাকে তো চেনে না, আমার নামও সারহা। সারা জীবন বান্ধবীরা ঝগড়ায় হেরে গেলে আমাকেই ডেকে নিয়ে যেত জিতেশ। মাত্র 1-1.5 মিনিটের মাঝে দুনিয়ার যত হাবিজাবি চিন্তা সারার মাথায় প্রবেশ করলো। রোশন সিদ্দিকী সারার উত্তরের অপেক্ষা করছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সারা আবারও কাচুমাচু মুখে উত্তর দিল, সরি, ভুল হয়ে গিয়েছে, আবার বাইরে গিয়ে অনুমতি নিচ্ছি। বলেই সারা বাইরে যেতে পা বাড়ালো। রোশন সিদ্দিকী খানিকটা মুড নিয়ে চেয়ারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বসুন। সারা নিঃশব্দে বসলো। এক হাত দিয়ে আর এক হাত কচলাচ্ছে সে। সে বুঝতে পারছে না এই গম্ভীর মনের মানুষটা কেন তাকে এখানে ডেকে এনেছে। সারা এবার মিহি কণ্ঠে বলল, আমাকে ডেকেছেন কেন? রোশন সিদ্দিকী খেয়াল করলো সারার নাক ঘামছে, চেহারায় কিছুটা দুশ্চিন্তা। সে সারার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। আর ইউ নার্ভাস? সারা চোখ টেবিলে নামিয়ে জবাব দিল, না স্যার। রোশন সিদ্দিকী সারার দিকে পানির বোতল এগিয়ে দিল, বলল, আপনার গলা শুকিয়ে এসেছে, পানি খেয়ে নিন। সারা পানির বোতলের মুখ খুলে ঢক ঢক করে পানি খাচ্ছে। রোশন এক নজরে তাকিয়ে আছে সারার পানি খাওয়ার দিকে। সারা পানি খাওয়া শেষ করে বোতলটা টেবিলের উপর রাখতে যেতেই বোতল পড়ে টেবিল ভেসে গেল পানিতে। টেবিলে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র সব ভিজে গেল। সারা দ্রুত নিজের ওড়না দিয়ে পানি মুছে নিচে ফেললো। পানি মুছতে মুছতে বারবার বলছে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। রোশন সিদ্দিকী কোনো কথার উত্তর দিল না। সে বিরক্তি মুখে সারার দিকে তাকিয়ে রইল। রোশন সিদ্দিকীর এই চোখের দৃষ্টি সারাকে অপমানের অনলে পোড়ালো। এই দৃষ্টি সারাকে অপমানিত করছে। সারা আবারও মান ইজ্জত হারালো। মনে মনে বলল, এইসব অকাজ আর দুর্ঘটনা এনার সামনেই কেন ঘটছে? দুনিয়াতে কি ঘটনা ঘটার মতো আর কেউ অবশিষ্ট নেই? সারা কিছু বলতে যাবে, ঠিক তখনই রোশন সিদ্দিকী বলল, আপনি কি বাচ্চা? কেন? সামান্য একটা পানির বোতল সামলাতেও পারেন না? সারা চুপ রইল। মনে মনে বলল, এখন ন্যাকামি হচ্ছে, বাচ্চা না বুড়ি না, জেনেই তো আবার ঠিকই বিয়ে করে নিলি। সারাকে চুপ থাকতে দেখে রোশন আবারও বলল, আপনি অ্যাগেইন এক্সাম দেবেন, স্পেশাল এক্সাম। কেন স্যার? আমি বলেছি তাই। বলেই খাতা এগিয়ে দিল রোশন সিদ্দিকী। সারা খাতা টেনে নিয়ে বলল, এটাই কি স্পেশাল এক্সাম স্যার? না, সেটা টাইম মতো হবে, এখনই নয়। সারা কৌতূহল প্রবণ হয়ে জিজ্ঞেস করলো, কোন বিষয়ের উপর এক্সাম স্যার? রোশন সিদ্দিকী সারার দিকে আবারও গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, স্পেশাল সাবজেক্টের উপর স্পেশাল এক্সাম। স্পেশাল সাবজেক্ট কোনটা স্যার? রোশন সিদ্দিকী এবার খানিকটা মুড নিয়ে বলল, এত কথা বলেন কেন আপনি? আগে লিখুন, দেখি কি কি লেখেন। সারা খাতাটা নিয়েছে ঠিকই, কিন্তু কিছুই লিখতে পারছে না। কি লিখবে সে? সারা বছর তো কোনো লেখাপড়াই করেনি। পরীক্ষার খাতায় সম্পূর্ণ বানিয়ে বানিয়ে লিখে আসে। এখন তো আর বানিয়ে লিখলে রোশন সিদ্দিকী পড়ে শোনাবে। এতে ইজ্জত যতটুকু আছে সেটুকুও আর থাকবে না। হঠাৎ সারার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। গত রাতের কথা মনে পড়ে গেল তার। সে খাতায় লিখতে শুরু করলো, দেখুন, গত রাতের ব্যবহারের জন্য আমি সরি, কিন্তু তার মানে এই না যে আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আমাকে জোর করে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। তবে হ্যাঁ, আমি জানতাম না যে আপনি আমার কলেজের স্যার। জানলে ওসব ব্যবহার করতাম না। দেখুন স্যার, আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্রী, আপনি আমার গুরুজন, আমার কাছে সম্মান ডিজার্ভ করেন আপনি। সেই হিসেবে আমি গত রাতে খারাপ ব্যবহার করেছি, দয়া করে ওসব মনে রাখবেন না। আপনি আমার গুরুজন, আমার ভুল হবে স্বাভাবিক বিষয়, ক্ষমা করা আপনার দায়িত্ব। গত রাতের রাগ পুষে রেখে যেন আমাকে ফেল করিয়ে দেন না। আপনার কাছে বিনীত অনুরোধ, এইসব ব্যক্তিগত রাগে যেন আমাকে ফেল করাবেন না। শিক্ষক হয় পিতার সমতুল্য,
কিন্তু আপনি বরের সমতুল্য কিভাবে হলেন বুঝতে পারিনি। গত রাতের ব্যাপারটা স্যার হিসেবে না দেখে বর হিসেবে দেখে আমাকে ক্ষমা করুন। রোশন সিদ্দিকী ফোন স্ক্রলের ফাঁকে ফাঁকে দেখছে সারা খুব মন দিয়ে লিখছে। সারাকে এত মনোযোগ দিয়ে লিখতে দেখে রোশন সারাকে বলল। দেখি আপনার খাতাটা কি লিখেছেন। সারার চোখ মুখের সমস্ত নার্ভাস ভাব আপনা আপনি কেটে গেল। সে একগাল হেসে রোশনের দিকে তাকিয়ে বলল, লেখা শেষ হয়নি তো। যা লিখেছেন অতটুকুই দেন, দেখলেই বুঝবো। সারা খাতাটা রোশনের দিকে এগিয়ে দিল। রোশন টেবিল থেকে চশমাটা নিয়ে খাতার দিকে দৃষ্টি দিতেই তার চোখ কপালে উঠল। সে অদ্ভুত দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? এসব কি? পরীক্ষার খাতায় আপনি ব্যক্তিগত রচনা লিখছেন? সারা মৃদু হেসে বলল, আমার কি দোষ? আপনিই তো বলেছেন যা যা বলতে ইচ্ছা করে আমি যেন খাতায় লিখে দিই, তাই লিখছিলাম। রোশন এইবার আরো বেশি অবাক হয়ে সারার দিকে তাকালো। তার জীবনে এত বেশি বিস্মিত সে আগে কখনো হয়নি। অবাকতার কণ্ঠে বলল, হোয়াট? তাই বলে সরকারি খাতায় আপনি এসব লিখবেন? পাগল আপনি। আপনি তো আর খাতা কিনে দেননি লেখার জন্য, যা পেয়েছি তাতেই লিখেছি। রোশন ডানে বামে তাকালো, বিরক্তিতে ভ্রু কুঁচকালো। চোখে মুখের অবস্থা এমন যে এই মেয়েটা কি আসলে পাগল? পরীক্ষার খাতায় কেউ এইসব লেখে? রোশন টেবিলের উপর 2 হাত রেখে সারার দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি কিন্তু এখানে রীতিমতো বেয়াদবি করলে। একজন শিক্ষকের সাথে এ ধরনের বেয়াদবি করাতে আপনাকে যে কোনো শাস্তি দিতে পারি। এসব কি উল্টাপাল্টা কাজ করছেন আপনি? সারা এবার মৃদু হেসে টেনে টেনে বলল, ছাত্রী যখন বউ শিক্ষকের তখন তো এসব সহ্য করতে হবেই স্যার। রোশন এবার ছাছালো কণ্ঠে বলল, এইখানে কোনো আনঅফিসিয়াল কথাবার্তা বলবেন না। আনঅফিসিয়াল কাজ তো আপনিই করেছেন স্যার, আমাকে ডেকে এনে আলাদা পরীক্ষা নিচ্ছেন। রোশন এইবার ভ্রুযুগল সুচালো করে বলল, আমি যদি আগে জানতাম তুমি আমার ছাত্রী, ভুলেও বিয়ে করতাম না। সারা এবার কণ্ঠ ছাছালো করে বলল, আপনি কি শিশু? কেউ জানতে নিষেধ করেছিল? জানেননি কেন? সুন্দরী মেয়ে দেখে বিয়েতে আর না বলতে পারেননি তাই না? আমি জীবনেও আপনাকে স্বামী হিসেবে মেনে নিব না। এটা গত রাতেই শুনেছি, নতুন কিছু থাকলে বলো। বুঝলাম না, একবার তুমি একবার আপনি, কাহিনী কি আপনার? প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বললেই সব জানতা হওয়া যায় না। মানে আমার বউ আর অফিস দুটোই ভিন্ন। বউকে তুমি বলি আর ছাত্রীকে আপনি বলি। বউয়ের নজর আর ছাত্রীর নজরে অনেক ডিফারেন্স আছে আমার কাছে। যখন বউয়ের সাথে কথা বলি স্রেফ তুমি বলি। সারা রোশনের মতিগতি কিছুই টের পাচ্ছে না। রোশনের মনে কি চলছে তাও বুঝতে পারছে না। রোশন কি তাকে মেনে নেবে কিছুই বোধগম্য হচ্ছে না। এরই মাঝে সারার ফোন বেজে উঠল, আর সেই ফোনে বেজে উঠল অদ্ভুত এক গান। তুই চাইয়া থাকোস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। এই রিংটন তো সারা দেয়নি। এটা তার নতুন ফোন। ফোন নিয়ে আজই কলেজে এসেছে। মৃন্ময় নতুন ফোনের সেটিংস সব ঠিক করে দিতে গিয়ে নিশ্চয়ই এই অকাম করেছে। সারা লজ্জায় যেন এক্ষুনি পুঁতে যাবে। এটা কি জঘন্য গান বাজছে তার ফোনে। রোশন এইবার এত অবাক হলো যা প্রকাশের মতো নয়। মানে এমন জগা খিচুড়ি মার্কা ফালতু গান কোনো কলেজ পড়ুয়া মেয়ের রিংটন হতে পারে? রোশনকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে তারা আরও অপমানিত হলো। এই ঘটনার চেয়ে বড় অঘটন ছিল ফোনের স্ক্রিনে ভেসে ওঠা সেভ করা নাম্বারটা দীপ্তের। সারা আজকে সকালেই সেভ করেছে। রোশন গোল গোল চোখে তাকিয়ে আছে সেই নাম্বারের দিকে। ফোনের স্ক্রিনে ভাসছে ট্যাবলেটের স্বামী। এমন সিচুয়েশনে এর থেকে চরম লজ্জাজনক এই ঘটনা পৃথিবীতে আর একটাও নেই। সারার ইচ্ছে হচ্ছে লজ্জায় এক্ষুনি মরে যেতে। সাথে রোশনের অদ্ভুত চাহনি। সারা লজ্জায় মরি হয়ে মুখের বদনে ফ্যাল ফ্যাল করে রোশনের দিকে তাকিয়ে বলল, স্যার এসব বন্ধুরা করেছে, আমি কিছুই জানি না। রোশন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে তাকিয়ে থেকেই বলল, সিরিয়াসলি? বলার কোনো ভাষা নেই আমার। আমি এখন উঠি স্যার। সারা ভাবছে কোনো মতে উঠে পালাতে পারলেই আমি বাঁচি। যাও। সারা উঠে হাঁটা দিল। রোশন পেছন থেকে ডেকে বলল, টাকা আছে? রোশন উঠে এলো। সারার হাতে 1000 টাকার 5টা নোট গুজে দিয়ে বলল, হাত খরচ রাখো। সারার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এইবার রোশন বলল, মনিহারের সামনে আলতাফ ভাইয়ের দোকান ঠিক করে রেখেছি।
কলেজ থেকে যাওয়ার সময় রেগুলার লাঞ্চ করে যাবে, যা ইচ্ছে হয় তাই খাবে, নিজেকে ক্ষুধার কষ্ট দিবে না ভুলেও। এই কথাটার জন্য তো সারা আরো প্রস্তুত ছিল না। সে ড্যাব ড্যাব চোখে রোশনের দিকে তাকিয়ে বলল, আমি একা খেতে পারবো না, আমার বন্ধুরা সাথে থাকবে। রোশন বিরক্তি চোখে তাকিয়ে বলল, কলেজে সবাইকে নিয়ে খেতে যাও। বলেই হাঁটা দিল। আর সারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রোশনের দিকে। তার চোখের সামনে বারবার ভাসছে ট্যাবলেটের স্বামী নামটা। নিজের মেয়ের সমবয়সী একটা মেয়েকে বিয়ে করে ভাড়া বাসায় এসে উঠলেন জুবায়ের আহমেদ। জুবায়ের আহমেদ যে আজ বিয়ে করে সরাসরি বউ নিয়ে আসবেন সে কথা স্বপ্নেও জানতো না তার একমাত্র মেয়ে তরি। বাবার দ্বিতীয় বিয়ে কোনো সন্তানের জন্য সুখকর সংবাদ নয়, কিন্তু তরি বাবার দ্বিতীয় বিয়ে স্বাভাবিকভাবেই নিয়েছে। তবে অস্বাভাবিক লেগেছে বাবার পাশে থাকা মেয়েটির বয়স দেখে। নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছে না। তার বাবা বিয়ে করবে ভালো কথা, তাই বলে তার বয়সে একটা মেয়েকে বিয়ে করবে? তার চেয়েও অবাক করা ঘটনা, তাদের দুজনের নাকি লাভ ম্যারেজ। খুব কম হলেও দুজনের বয়সের পার্থক্য 35 বছর তো হবেই। বয়সের এত গ্যাপে দুজনের মাঝে প্রেম ভালোবাসার সৃষ্টিটা হলো কিভাবে, সেটা তরির ছোট্ট মস্তিষ্ক বোধগম্য হচ্ছে না। তরি ফ্যাল ফ্যাল নয়নে বিস্ময় ভরা বদনে তাকিয়ে দেখছে তার বাবা আর বাবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাসি খুশি মুখ। তরির বাবা মেয়েটির কাঁধে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে ধরে রেখেছেন। গা ভর্তি তরির মায়ের সব গহনা, সাথে একটা সুটকেসও আছে। মা মারা যাওয়ার পর আজ 2 বছর পূর্ণ হলো। মা মারা যাওয়ার পর থেকে জীবনের সব সুখ শান্তি হারিয়ে গিয়েছে। মা বেঁচে থেকেও তরির বাবা তরির প্রতি খুব একটা সহনশীল ছিলেন না, খুব একটা ভালো ব্যবহার কখনোই করতেন না। তরির মায়ের সাথেও খুব একটা ভালো ব্যবহার করতো না। মা মারা যাওয়ার পর থেকে বিয়ে করার জন্য তৎপর হয়ে পড়ে জুবায়ের আহমেদ। পারিবারিকভাবে বিভিন্ন মেয়ে দেখা হয়েছে, কিন্তু তিনি পারিবারিক বিয়েতে করবেন না। বহু আগে থেকেই তার নজর সব কম বয়সী সুন্দরী নারীর দিকে। 2 বছর ধরে ঘুরতে ঘুরতে গত 3 মাস ধরেই কম বয়সী মেয়েটির সাথে সম্পর্ক। মেয়ের বাবা মা মেনে না নেওয়ার জন্য মেয়েটি বাড়ি থেকে পালিয়ে আসে। গ্রামের মানুষ যাতে আজে বাজে কথা বলতে না পারে তাই জুবায়ের আহমেদ বাসা ভাড়া নিয়েছে। সেখানে নিজের মেয়ে তরিকে নিয়ে 7 দিন আগেই উঠেছিল তিনি। আর আজ তার নতুন বিয়ে করা বউ নিয়ে উঠেছে। জুবায়ের আহমেদ তার পাশে থাকা মেয়েটিকে ফিসফিস করে বলছে, বাসা পছন্দ হয়েছে তোমার? মেয়েটি লাজুক হেসে জবাব দিল, তুমি পাশে থাকলে সব জায়গায় সুন্দর আমার কাছে। তরি এইবার আরো অবাক হলো। তার চোখ দুটো কপালে উঠল। এইটুকু মেয়ে কিনা তোর বাবাকে তুমি করে বলছে? তখনই জুবায়ের আহমেদ ডাকলো, তরি কোথায় তুমি? তরি চোখ মুখ স্বাভাবিক করে নিজের রুম ছেড়ে ডাইনিং এ এসে দাঁড়ালো। জুবায়ের আহমেদ বললেন, ওর নাম দিশা, তোমার নতুন মা। আর দিশা আমার একমাত্র মেয়ে তরি। তরি চোখ তুলে তাকালো দিশা নামক মেয়েটির দিকে। দিশাকে নিয়ে তার মনে হাজারটা প্রশ্ন। কৌতূহলী মন নিয়ে তাকিয়ে আছে তরি। দিশা বলল, কিছু বলছো না যে তরি? আমাকে দেখে কি তুমি খুশি হওনি? তরি সবসময়ের জন্যই শান্তশিষ্ট। খুব একটা হাসি খুশি উত্তেজিত ভাব এসব কিছুই তার মাঝে নেই। যাকে এক কথায় বলে ইন্ট্রোভার্ট মেয়ে। দিশার কথায় স্বাভাবিকভাবে বলল, অখুশি হইনি, তবে অবাক হয়েছি। আসুন ভিতরে আসুন। তরি, দ্রুত ইলিশ মাছ ভাজি করে আনো আর মুরগির মাংস রান্না করো। দুটোই দিশার পছন্দের খাবার। ভাত যেন নরম না হয়, দিশা ঝরঝরা ভাত ছাড়া পছন্দ করে না। বলেই জুবায়ের আহমেদ নিজের রুমে প্রবেশ করলেন। রুমে যেতে না যেতেই তরির কানে ভেসে এলো দিশার কণ্ঠ, ছাড়ো আমায়, লজ্জা করছে। এখন না পরে। তরির কান ঘৃণায় জ্বলে উঠল। রেডি করে উঠল তার শরীর। লজ্জা আর ঘৃণায় দ্রুত জায়গা পাল্টালো। কিচেনে গিয়ে ভাত বসিয়ে দিল। ইলিশ মাছ ভাজা করতে করতে ভাবছে নতুন বউয়ের প্রতি কত কেয়ার আর যত্ন তার বাবার, অথচ তার এক বিন্দু পরিমাণ যত্ন তার প্রতি নেই। কোনোদিন জিজ্ঞাসা পর্যন্ত করেনি কি ভালো লাগে কি খারাপ লাগে। মা মারা যাওয়ার পর বিগত 2 বছরে কেউ তরির অসুস্থতা, পছন্দ অপছন্দের খোঁজ, ভালো মন্দ কিছুরই খোঁজ নেয়নি। এই দুনিয়াতে এমন কেউ নেই যে তরির একটু ভালো থাকার কথা জিজ্ঞেস করবে। হয়তো এমন কেউ আর তার জীবনে আসবেও না। রান্না শেষ হয়ে গেলে তরি জুবায়ের আহমেদকে ডেকে বলল, বাবা রান্না শেষ, ডাইনিংয়ে খাবার দেবো? জুবায়ের আহমেদ তার বেডরুমের দরজা খুলে বললেন, খাবার রুমে দিয়ে যাও। তরি খাবারগুলো নিয়ে একে একে রুমে দিয়ে আসলো। জুবায়ের আহমেদ আবারও দরজা লাগিয়ে দিলেন। সম্ভবত নতুন বউয়ের গালে তুলে খাইয়ে দেবেন তিনি। খাবার দিয়ে আসার 5 মিনিটের মাঝে জুবায়ের আহমেদ আবার তরিকে ডাকলো। বেশ কঠিন গলাতেই ডাকলেন।
তরি আবার জুবাইর আহমেদের রুমে প্রবেশ করলো। জুবাইর আহমেদের রুমে যেতেই জুবাইর আহমেদ তরির গালে সশব্দে একটা থাপ্পড় মেরে বলল, ইচ্ছা করে ভাত নরম করেছো তাই না? 7 মাস সহ্য করতে পারছো না? সে আসতে না আসতেই তার সাথে খারাপ ব্যবহার শুরু করেছো। যদি দিশার সাথে কোনো খারাপ ব্যবহার করো, তোমাকে 7 দিনের মাঝে আমি বিয়ে দিয়ে দেবো। কথাটা কান খুলে শুনে রেখে দিও। দিশা ওর বাবার আদরের রাজকুমারী, এখানে যেন ওর কোনো কষ্ট না হয়। নিঃশব্দে তরির চোখ দিয়ে পানি পড়ছে। সে তার বাবার দিকে তাকিয়ে ভাবছে, প্রতিটা মেয়েই তার বাবার রাজকুমারী হয়, শুধু আমিই বাদে। কলেজ ক্যাম্পাসে পায়চারি করছে তন্ময়, মৃন্ময়, দীপ্ত আর ছোঁয়া। ওরা বুঝতে পারছে না গম্ভীর রোশন সিদ্দিকী সারাকে কেন ডেকে নিয়ে গিয়েছে। ঘন্টাখানেক সময় তো অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে। ওদের মাথায় ঢুকছে না এই কাহিনীর আসল রহস্য। সারাকে ফোন দিলেও আর ফোন তুলছে না। মৃন্ময় আর দীপ্ত বেশি চঞ্চল। ওরা দুজনে এই 1 ঘন্টায় হাজার হাজারটা কারণ খুঁজে বের করেছে। তন্ময় মেধাবী, বিচক্ষণ ছেলে। ও টেনশন ফ্রি আছে, কারণ তন্ময় জানে একজন লেকচারার বড়জোর দুটো জ্ঞান দেবে, তার বেশি কিছুই বলবে না। ছোঁয়া তন্ময়কে বলল, এই, তুই এত চুপচাপ শান্তশিষ্ট আছিস কিভাবে? দেখছিস আমরা সারার জন্য টেনশনে মরে যাচ্ছি। তন্ময় শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আমার জন্য তো টেনশনের মধ্যে দেখলাম না তোকে কোনোদিন। মাঝে মধ্যে আমার জন্য তো একটু টেনশন করতে পারিস। দীপ্ত ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, পরীক্ষা শেষ হোক, শালা লুচ্চামি বের করব। এখন কিছু বলতে পারছি না, কারণ পরীক্ষা দেখে দেখে লিখতে হবে। শালা, তুই তো আরও বড় ধান্দাবাজ। এইভাবেই বুঝি মেয়ে পটাস? তাই তো বলি, আমার তো চেহারা সুরত অতটাও খারাপ না। মামি, চাচি, খালা, ফুপু, বুন্ডি, আপুরা সব দ্বীপের জন্য। চেয়ে দেখ, নাগিনীর মতো ভয়ঙ্কর রূপে এগিয়ে আসছে সারাহ। মনে হচ্ছে মানুষের মাঝে আজ ঝাঁটা দিয়ে পেটাবে নিশ্চিত। তারাকে দেখে মনে হচ্ছে প্রচন্ড রেগে আছে। সকালে এসেই বলল আমাদের জাহান্নামে পাঠাবে, আমাদের জন্য ওর সর্বনাশ হয়েছে। কাহিনীটা কি? যারা যে রাগী, আমাদের জন্য ওর কোনো ক্ষতি হলে আজকে শিওর ওর পায়ের জুতো আমাদের গলায় যাবে। ছোঁয়ার তো চিন্তা নেই, ছোঁয়ার গালে জুতার বাড়ি তন্ময় গাল বাড়িয়ে নিয়ে নেবে। পেঞ্চ মারা বন্ধ কর। জীবনে তো কাউকে ভালোবাসো নেই, বাসলে বুঝতে। এমন সময় সারা ওদের মুখোমুখি এসে দাঁড়ালো। রাগে চোখ দুটো ছুটে যাচ্ছে ওর, থরথর করে কাঁপছে সমস্ত শরীর। হাতে থাকা প্রশ্ন, ফাইল, কলম ওদের গায়ের উপর ছুঁড়ে মেলে বলল, তোমার মতো কুত্তামার্কা বন্ধু বান্ধব কপালে জুটেছিল বলেই আজ এত বড় সর্বনাশ হলো আমার। মৃন্ময় সহজ সরল মুখে সারার দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, কেন আপু, কি করেছি আমরা? কি অপরাধ আমাদের? সারা অগ্নি চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, শোন, রাগাবি না আমাকে, মানুষের মাঝে জুতা খুলে পেটাবো। আপু, আজ সকাল থেকে আপনাকে এত হট লাগছে কেন? এত হট কেন হয়ে আছেন? এদিকে কলেজের চকলেট বয় হট লেকচারার ডেকে নিয়ে যাওয়াতে আরও হট লাগছে। কাহিনী কি? ওসব হট স্যাক্টর দেখে ওর কিছু আসে না, ওর জন্য আরিয়ান ভাই আছে। সারা দীপ্তের দিকে তাকিয়ে বলল, ওই স্যারকে গিয়ে বলে দিব, কিন্তু এসব বলছিস। আর মৃন্ময়ের বাচ্চা, তোর জন্য আজ আমি ধরা খেয়েছি। তোকে বলেছিলাম আমি সর্দি ফেলতে যাব, সর্দি কি তোর গায়ে গিয়ে পড়েছিল? মৃন্ময় দুষ্টুমি করে বলল, আমার না, আরেকটু হলে আমাদের ড্যাসিং হিরো রোশন সিদ্দিকের গায়ে গিয়ে পড়ছিল। স্পেশাল কি এক্সাম নিল? স্টিচ দিয়েছে নাকি? সারার আগে কটমট করতে করতে বলল, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। উনি স্যার কিসের সমতুল্য জানিস না? আগের স্যারা ছিল পিতার সমতুল্য, তার পরের স্যারা এলো কাকার সমতুল্য, আর এখনের স্যারা তো সোজা ভাইয়ের সমতুল্য। তোরা অনায়াসে বরের নজরে দেখতে পারিস। কপাল খারাপ আমাদের, স্যালার ম্যাডামগুলো সব বিবাহিত। কম বয়সী যেগুলো আছে তাও সিনিয়র হলেও সমস্যা নেই, কিন্তু মায়েরা ভাইয়ের সেলফিশ। ছেলেরা ইজিলি ছাত্রী বিয়ে করবে, কিন্তু এই মহিলাগুলো জীবনেও ছাত্র বিয়ে করবে না। তাই আমাদের ছেলেদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা আর বিয়ে করবো না। না শোন, ছোঁয়া আর সারা সমস্ত মহিলাদের জানিয়ে দিস, তোদের জন্য একটা দুঃসংবাদ, আমরা ছেলেরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর বিয়ে করবো না। সারা রেগে বলল, তাতে মেয়েদের পাকা ধানে মই গেল। ছেলেরা চিতায় উঠেও মেয়ে মানুষের দিকে নজর দেয়, ওরা আবার বিয়ে না করে থাকবে? গেয়ে হলে যা হয় আর কি। চুপ সবাই, সারা সকাল থেকে রেগে আছে।
ওকে আর খ্যাপাস না। ঠান্ডা মাথায় শোন কি হয়েছে। বলি তন্ময় সারার হাত ধরে মাঠে বসালো। একে একে ওরা সবাই বসলো। কি হয়েছে সারা, আমাদের খুলে বল। তোকে রাগাতে সবার ভালো লাগে, কিন্তু তোর কোনো সমস্যা, বিপদে আপদে আমরা জীবন দিয়ে হলেও তোর পাশে থাকবো। হ্যাঁ, সত্যি করে বল, কি হয়েছে সারা? আমরা আছি তো, তোর চিন্তা কিসের? কোনো সমস্যা হয়েছে তোর? ওই স্যার লাইব্রেরিতে নিয়ে কোনো অসভ্যতা করেছে? স্যার বলে মাপ করব না, একদম আলু ভর্তা বানিয়ে দেবো। সেই ছেলে কি দেখতে এসেছিল? সারার চোখে পানি চলে এলো। সারার পরিবার বাদে একমাত্র বিশ্বস্ত জায়গা ওর বন্ধু মহল। এই বন্ধু মহলের কাছেই একমাত্র রাগ, দুঃখ, সমস্ত আবেগ প্রকাশ করতে পারে সারা। চোখের পানি ছেড়ে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, ওরাই তো বলেছিলি দেখতে আসলে কিচ্ছু হয় না। আজকাল যুগে কেউ পাত্রীর সাথে কথা না বলে বিয়ে করে না। কই, সেসব তো কিছুই হলো না। সে ছেলে বিয়ের আগে আমার সাথে 1 মিনিটও কথা বলেনি। তন্ময়, ছোঁয়া, দীপ্ত, মৃন্ময় চারজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চারজনই চরম অবাক হয়ে প্রশ্ন করলো, তার মানে কি তোর বিয়ে হয়ে গিয়েছে? সারার কান্নার মাত্রা বাড়ল। এইবার আরো আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, গত রাতেই। 15 দিন পর আনুষ্ঠানিকভাবে তুলে নেবে। ছোঁয়া কপালে হাত দিল। মৃন্ময়, দীপ্ত, তন্ময় হতবাক হলো। সারাকে কি বলবে বুঝতে পারছে না। দীপ্ত বলল, আরিয়ান ভাই জানে? আর তুই এভাবে বিয়েটা করলি কেন? বিয়ে না করে উপায় ছিল না। বাবা মরে যাবার হুমকি দিচ্ছিল। রিয়ান ভাই মানে জানিয়েছিস কিছু? সব জানি, কিন্তু আমি তার থেকে কোনো রেসপন্স পাইনি। সব তো তোরা জানিসই, খালু বাবাকে অপমান করেছে। এত সবের পরেও বাবার সুইসাইডের হুমকি রেখেও আরিয়ান ভাইকে মেসেজ দিয়েছিলাম যে চলুন আমরা পালিয়ে যাই, পরিবার পরে মেনে নেবে, কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। বলেছেন ফ্যামিলির বাইরে গেলে 2 পরিবারের শত্রুতা কোনো দিন কমবে না। আমি যেন বিয়েটা করে নিই। বাহ বাহ, তারপর প্রেম করার জন্য সারা জীবন পিছু পিছু ঘুরলি, আর এখন বিয়ের সময় পরিবারের কথা ভাবতে আছে। প্রেম করার আগে ওর তুই তাহলে ওই ছেলেটার জন্য কাঁদছিস কেন? তোর কি চোখের পানি এত সস্তা এমন 3rd ক্লাস ছেলের জন্য ফেলবি? তুই কেন ওই ছেলের সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিতে গেলি? ও তোর পায়ে ধরে ঝুলবে। শোন, ছেলেদের ভালোবাসায় ঘাটতি থাকলে এইভাবে অনায়াসে ছেড়ে দেয়। ওই ছেলে থেকে মন থেকে ভালোবাসলেই পরিবারের দোহাই দিত না, নিজের বাবা মাকে কনভিন্স করে তবেই ছাড়ত। তোর বাবার পা ধরতো প্রয়োজনে, তোকে পাওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করত। এর জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলিস না সারা। তুই এমনি সুখী হবি, দেখে নিস। আরিয়ান ভাই এভাবে আমার হাত ছেড়ে দেবে ভাবিনি। মানুষ যতটা বলে আসলে ততটা করে না সারা। এই জন্য আমি কাউকে বিলিভ করি না। তন্ময়ের দিকে তাকিয়ে কথাটা বলল সে। পৃথিবীর সবাই এক নয় ছোঁয়া। তন্ময় সারার দিকে তাকিয়ে বলল, প্লিজ এভাবে কাঁদিস না সারা। তুই কান্না করেছি, আমাদের কষ্ট হচ্ছে। আমার সাথে এমন কেন হলো তন্ময়? কি অপরাধ ছিল আমার? কেন অচেনা অজানা একজন মানুষের সাথে বিয়ে হলো আমার? কেন যাকে ভালোবাসতাম তাকে পেলাম না? চেনা মানুষ অচেনা হবে, অচেনা মানুষ আপন হবে, এটাই তো দুনিয়ার নিয়ম। কখনো সাময়িক দুঃখ মানুষের চিরস্থায়ী সুখের কারণ হয় সারা। আল্লাহ হ্যাজ বেটার প্ল্যান। এত কাঁদছিস কেন সারা? তুই একটা প্রতিবাদী মেয়ে, অন্য মেয়েদের থেকে আলাদা যে চিট করলো তার জন্য কাঁদছিস? তোর সাথে কিন্তু এটা যাচ্ছে না, একদমই যাচ্ছে না। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে, সব একসাথে হচ্ছে আমার। আমি কি করব এখন ছোঁয়া? আরিয়ানের কাছে যেতে চাস? কখনো না। কষ্টে মরে যাব, তবুও বেইমানের কাছে যাব না। তার চেয়ে বড় কথা, যেভাবেই হোক বিয়েটা আমার হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাকে আমি মেনে নিতে পারছি না, কোনোদিন পারবো কিনা জানি না, কিন্তু আরিয়ানের কাছেও যাব না। কেন মেনে নিতে পারছিস না কেন? দেখতে কেমন? সারার চোখের সামনে ভেসে উঠল রোশনের শ্যামসুন্দর চেহারা, পুরু ভ্রুজোড়া, গোল গোল চোখ দুটো। সারা রোশনের চেহারা কল্পনা করে উত্তর দিল, সুদর্শন। আরিয়ানের মতন? তার চেয়েও বেশি সুদর্শন। অত ফর্সা নয়, তবে ফর্সার চেয়েও অধিক সুন্দর সে, যাকে এক বাক্য উপমা দেয়া যায় শ্যামসুন্দর পুরুষ। বয়স কেমন? 30-এর বেশি হবে না। হাইট? 5 ফুট 8 থেকে 10 হবে। শিক্ষাগত যোগ্যতা?
ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ শেষ করেছে। পেশা? চাকরি করে ভালো কোনো চাকরি শেয়ারিং আছে, রোমান্টিক আছে। আছে, তবে রোমান্টিক নয়। আমার মতো এত কথা বলে না, তন্ময়ের মতো কথা কম বলে। অনেক কিছু মিল আছে তন্ময়ের সাথে। তন্ময় ফর্সা, সে ফর্সা নয়। সারার মন ভালো করতেই ওর বন্ধু মহল এসব করছে। সারা যেন সহজেই ওর স্বামীকে মেনে নিতে পারে, অতীত ভুলতে পারে, সেই চেষ্টাই করছে সকলে মিলে। আরে ভাই, সে তো বলিউডের নায়ক। এমন ছেলে কপালে জুটেছে, তাও তুই ওই সাদা বাঁদরের জন্য কাঁদছিস? ভাই আমি শুনেই ফিদা, এমন নায়ক ছিল তোর কপালে। আমাদের রোশন স্যারের সঙ্গে কিন্তু 90% মিল। প্রফেশন ছাড়া সব মিলেছে। সারার বুক ধুক করে উঠল। এই জন্যই তন্ময় এতটা মেধাবী, কিভাবে যেন সবটা বুঝে যায়। সারা মুখ মলিন করে বলল, আমি মেনে নিতে পারছি না, কিছুতেই না। কেন? আমার একটু সময় লাগতো তন্ময়। হুট করে একজনের থেকে প্রতারিত হয়ে অন্য কাউকে অ্যাকসেপ্ট করতে পারবি তোরা কেউ? এটা অবশ্য ঠিক। কেউ কারো পরিস্থিতি বোঝে না। তবে দেখিস, খুব দ্রুত ওই সাদা বান্দরকে ভুলে যাবি। জীবনে বেটার কিছু পেতে খারাপ সব অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আমার মন বলছে তোর জীবনে উত্তম কেউ এসেছে। তোর বর যদি কেয়ারিং হয়, তুই এমনি আরিয়ানকে ভুলে যাবি। এমন সময় মৃন্ময়ের ফোন বেজে উঠল। মৃন্ময়ের বোন পিহু ফোন দিয়েছে। মৃন্ময় ফোনে কথা বলে ফোন কাটলো। কে ফোন দিয়েছে? কি আর বলবো ভাই, আজকাল কাকু আর দাদুরা জিতে যাচ্ছে, আমাদের কপালে বউ নেই। কেন? বাসায় নাকি নতুন ভাড়াটিয়া এসেছে, তার বয়স 50-এর বেশি। সে নাকি এক কোচি মেয়েকে বিয়ে করে এনেছে, তার বাসর সাজাতে যেতে বলেছে। চিন্তা করা চাই, তাও আবার লাভ ম্যারেজ। তোর বাসায় তাহলে যেতে হবে একদিন, শিখে আসবো কাকা কিভাবে পটালো মেয়ে। বাড়ি যাওয়ার সময় হলো। সবাই সারাকে বোঝালো। আবারও যাওয়ার সময় ছোঁয়া বলল, সারা, একদম আরিয়ানের নাম ভুলে যা। জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহর হাত। দেখবি তুই সুখী হবি, এই মানুষকে তুই ভালোবাসবি। অতীত একদম ভুলে যা। সারা কোনো উত্তর দিল না, শুধু একটা নিঃশ্বাস ছাড়লো। সন্ধ্যা 7টা বাজে। গোলাপি রঙের বড় পুতুলটা জড়িয়ে ধরে তীব্র মন খারাপ নিয়ে বিছানায় বসে আছে সারা। বিগত 7 দিনের হিসাব সে মেলাতে পারছে না। তার জীবনটা কিভাবে যেন এলোমেলো হয়ে গেল। কি হওয়ার কথা ছিল আর কি সব ঘটে গেল। যাকে ভালোবেসেছিল যখন তার শক্ত করে হাত পা ধরার কথা, সে তখন বাঁধনটা আলগা করে দিল। হঠাৎ একজন অচেনা মানুষের সাথে জুড়ে গেল তার জীবনটা। ইচ্ছেই হোক বা অনিচ্ছেই, বিয়েটা তো তার হয়ে গিয়েছে। সারা জীবন অশান্তির অনলে পড়লেও এই বাঁধন ছেড়ে বেরোনো সহজ হবে না। এমন সময় সারার রুমে লাইট জ্বলে উঠল। কৃত্রিম আলো চোখে পড়তেই সারা চোখে হাত দিয়ে কৃত্রিম আলো রশ্মিকে আটকানোর চেষ্টা করলো। রুমে কে প্রবেশ করে আলো জ্বালালো সেটা সারা তাকিয়ে দেখার আগ্রহ প্রকাশ করলো না। তার এক আকাশ সমান অভিমান মা বাবার প্রতি, সেই অভিমানকে অব্যাহত রেখেই কারোর দিকে তাকালো না। সারার মা বিছানায় সারার পাশে বসলেন। সারার বাবা সারার পড়ার টেবিল থেকে চেয়ার টেনে এনে সারার কাছাকাছি এসে বসলেন। সারার মা বললেন, মামুনি, তুমি চুপ থাকলে আমার বাড়িও অন্ধকারে ডুবে থাকে। সারাদিন তোমার চঞ্চলতা মাতিয়ে রাখে এ বাড়ি। তুমি চুপ থাকলে মনে হয় প্রাণহীন আমার বাড়ি। সারা কোনো উত্তর দিল না। সারার বাবা সারার দিকে তাকিয়ে বললেন, তোমার জন্মের পর আমার আর কোনো সন্তান নেইনি, তা নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি। তোমাকে আমি এত ভালোবেসেছি, আমার মনে হয়েছে আমার কোনো সন্তানের প্রয়োজন নেই। তুমি একাই আমাকে প্রশান্তি দেওয়ার জন্য যথেষ্ট। আমি কখনো তোমাকে নখের আঁচড়ও দেইনি। তোমার চোখে পানি দেখলে আমার হৃদয়টা পুড়ে ছাই হয়। তুমি কিছু চাওয়ার আগেই আমি এনে হাজির করেছি। তোমার পোশাক আমি নিজ হাতে পরিষ্কার করেছি। এখনো তোমার পোশাক আমি ধুয়ে দেই। তোমাকে গালে তুলে খাবার খাইয়ে দেই। কোনোদিন হিসাব করে টাকা দেইনি। তোমার মন খারাপ দেখলে আমি রাতে ঘুমাতে পারিনি। তোমার জ্বর হলে সারা রাত আমি পাশে বসে থাকি। তুমি কি জানো না, তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। সেই তুমি আমার সাথে অভিমান করে থাকলে আমি সহ্য করতে পারছি না। আমি জানি আমি অন্যায়ভাবে তোমার বিয়েটা দিয়েছি, এটা অনুচিত ছিল আমার। কিন্তু এই ছাড়া তুমি কথা শুনতে না। তোমার খালু তোমাকে তোমার আম্মুকে ছোট করে কথা বলেছে।
আমাকে যা বলতো তা মেনে নিতাম, কিন্তু তোমাকে করা অপমান আমি মেনে নিতে পারিনি। আমি তোমার বাবা, আমার কলিজার টুকরো তুমি। যে বাবা তোমার জন্য এত কিছু করতে পারে, সে কি তোমার জন্য যেন তেন পাত্র বাছাই করবে? পৃথিবীর উত্তম পাত্রটাই তোমার জন্য খুঁজে এনেছি। একদিন তুমি বলবে, বাবা মা সন্তানের খারাপ চায় না। মা বাবার কথায় সারার হৃদয়টা কেমন যেন ফেটে যাচ্ছে। সত্যি তো এটাই, তার বাবার মতো কেউ তাকে ভালোবাসে না। তবুও কেন যে এত অভিমান করছে সে? সারা তার বাবার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। সারার চোখে পানি দেখে সারার বাবা উঠে দাঁড়ালেন, মেয়ের মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে বললেন, নিচে রোশান অনেকক্ষণ এসে অপেক্ষা করছে তোমার সাথে কথা বলার জন্য। আমাদের সাথে ঘন্টা খানিক গল্প করেছে। অনেক বুদ্ধিমান ছেলেটা, ভারী বুদ্ধির ছেলে। তোমার কোনো দিন অসুবিধা হবে না, দেখে নিও। সারা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার জন্য খালু তোমাকে অপমান করেছে। আমি কোনোদিন ওদের সাথে কথা বলবো না। আমার পাগলিটা, আমি শুধু তোমার হাসি খুশি মুখটাই দেখতে চাই মা। রোশানের নাম্বারটা নাও, নিয়ে একটা মিস কল দাও। তুমি মিস কল দিলেই ওই উপরে আসবে। যদিও আসতে চাচ্ছিল না, আমরাই বলেছি। সারার বাবা রোশনের নাম্বারটা বলল। সারা ফোনের নাম্বারটা তুলে নিল। সারার মা রুম ত্যাগ করার সময় সারাকে বলল। সারার বাবা বলল, তুমি কি নতুন সময়ে আমাকে কম জ্বালিয়েছিলে? আমি জামাইকে বলে দিয়েছি, আমার মেয়ে সব হুহাত সব বায়না সে মাথা পেতে নিবে। বলতে বলতে সারার মা বাবা রুম ত্যাগ করলেন। সারা রোশনের নাম্বারে মিসড কল দিল। মিনিট দুয়েকের মাঝেই দরজায় কেউ টোকা দিল। সারা বুঝতে পারল রোশন আছে তার দরজায়, তাই বিনা ভনিতায় বলল, ভেতরে আসুন। সারা চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। খুব সাবধানতা অবলম্বন করলো সে। এইবার যেন অন্তত রোশনের সামনে কোনোভাবে বেয়াজ্জতি না হতে হয়। সারার পরনে কমলা রঙের একটা থ্রি পিস। ফর্সা শরীরে কমলা রঙের আভায় আরো বেশি ঝলমল দেখাচ্ছে সারাকে। জানালার কাচ সরিয়ে জানালায় হেলান দিয়ে বুকে হাত বেঁধে থমথমে মোড়ে দাঁড়ালো সে। রোশন একটা কাশি দিয়ে সারার রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতেই চোখ গেল জানালায় দাঁড়িয়ে থাকা হলুদ অপসরীর দিকে। রোশন দরজায় দাঁড়িয়ে থমকে গেল। সারা সত্যিই অপরূপ সৌন্দর্যের অধিকারী। কয়েক সেকেন্ড তাকিয়ে রোশন চোখ নামিয়ে নিল। এইভাবে এক দৃষ্টিতে কোনো নারীর দিকে তাকানো এক প্রকার ছ্যাঁচড়ানো ছাড়া আর কিচ্ছু হতে পারে না। রোশনের পরনে ব্লু জিন্স, ব্লু টি শার্ট। লম্বা চওড়া মানুষটাকে ব্লু জিন্স আর ব্লু টি শার্টে সকালের চেয়ে আরো বেশি সুদর্শন দেখাচ্ছে। মানুষটার প্রতি সারার তীব্র রাগ, কিন্তু সে যে সত্যিই সুদর্শন তাকে দেখে যে চোখ ফেরানোর মতো নয়, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। রুমের ফ্যান বন্ধ। রোশন সুইচ বোর্ডে হাত রাখলো। ফ্যানের সুইচ কোনটা আন্দাজ করতে না পারায় রুমের লাইট অফ হয়ে গেল। রুমের লাইটটা অফ হতেই সারা ঝাঝালো কণ্ঠে বলে উঠল, মতলব কি আপনার? রুমের লাইট অফ করলেন কেন? সাথে সাথেই আবারও রুমের লাইট জ্বলে উঠল। রোশন শান্ত চোখে সারার দিকে তাকিয়ে দেখলো সারা ঝোগরুটে মুটে তাকিয়ে আছে। রোশন প্যান্টের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সমস্যা কি তোমার? এত লাউডলি চিৎকার দিলে কেন? সারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আপনি হুট করে লাইট অফ করলেন, আমি ভেবেছি। রোশন জানালার দিকে এগিয়ে গেল সারার কাছাকাছি। সারার সান্নিধ্যে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ভেবেছ? কি ভাববো? একটা ছেলে একটা মেয়েকে দেখে লাইট কেন অফ করবে? রোশন আশ্চর্যজনকভাবে সারার দিকে তাকালো। ভীষণ অবাক হয়ে ডানে বামে তাকালো। আশ্চর্যজনক মুখভঙ্গিতে বলল, এত নেগেটিভ মাইন্ডের কেন তুমি? ফ্যানের সুইচ দিতে গিয়ে লাইট অফ হয়ে গিয়েছিল। ও, তা আগে বলবেন না, আমি ভয় পেয়েছি। ভয় ভীতি এসবও আছে তোমার মধ্যে? যে ঝগড়ুটে মেয়ে তুমি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। বিয়ের পরের দিন সদ্য বিয়ে করা বউকে অপমান করছেন। রোশন আবারও অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। বউ? রোশনের মুখে বউ শব্দটা শুনে লজ্জা পেল সারা। টপিক চেঞ্জ করতে বলল, বিয়ে যখন হয়েই গিয়েছে, বউ ছাড়া আর কি? বউকে তো আর আন্টি রাখবেন না। রোশন শান্ত কণ্ঠে বলল, তুমি তো এই বিয়ে মানো না, আবার নিজেকে বউ দাবি করছো। কেন মানবো আমি? কেন মানবো আমি? আপনি আমার অনুমতি ছাড়া কেন আমাকে বিয়ে করেছেন? তোমার বাবাকে আমি বলেছিলাম তোমার সাথে কথা বলতে চাই। তোমার বাবা বললেন তুমি নাকি লাজুক পাতা, লজ্জায় কথা বলতে চাও না।
সারা বুঝলো এখানে রোশনের কোনো দোষ নেই, তবু ঝগড়ায় জিততে এটা মোটেও স্বীকার করা যাবে না, তর্ক চালিয়ে যেতে হবে। সারা আবারও বলল, সে যাই হোক, আমার জায়গায় আপনি থাকলে কি এই বিয়ে মানতেন? আপনি আমার চেয়ে আরো বেশি বলতেন। তোমার মতো এত ইম্যাচিওর কথাবার্তা আমি কোনোদিনও বলতে পারতাম না। তা বলবেন কেন? আপনার আর আমার বয়স তো এক না। আপনি হলেন একজন বুড়ো আর আমি একটা বাচ্চা মেয়ে। এইটুকু বয়সে জুটলো একটা সুগার ড্যাডি। রোশনের মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়লো, তার মস্তিষ্ক যেন ভোতা হয়ে এলো। দিন শেষে কিনা তাকে সুগার ড্যাডি কথাটা শুনতে হলো। রোশন অবাকের চরম পর্যায়ে গিয়ে চোখের চশমা খুলে বলল, হোয়াট? কি বললে? আমি সুগার ড্যাডি?